নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ডেঙ্গু সাফাই কর্মীদের ডেপুটেশন সিউড়ি পৌরসভাতে। ধ্রুব সাহার বক্তব্যের বিরুদ্ধে কাজল শেখের বক্তব্য। দিশাকে সংবর্ধনা জানালো দুবরাজপুর থানার পুলিশ ও রাজ্য তৃণমূল। হিউম্যান ম্যানেজমেন্ট রেস্কিউ সিস্টেম বানালো ষষ্ঠ শ্রেণীর ছাত্র। ১ নম্বরের জন্য মেধা তালিকায় স্থান পেল না তাঁতিপাড়ার প্রদ্যুৎ দে। মনস্কামনা মন্দিরের প্রতিষ্ঠা রাজনগর ব্লকের তাঁতিপাড়ায়। সিউড়ি পৌরসভার অন্তর্গত যে সকল ডেঙ্গু সাফাই কর্মী রয়েছে তাদের বিক্ষোভ প্রদর্শনী সহ ডেপুটেশন প্রদান সিউড়ি পৌরসভার চেয়ারম্যানকে আজ শনিবার ৩রা মে। বেশ কয়েক দফা দাবি নিয়ে আইএনটিইউসির পক্ষ থেকে এদিন একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। তাদের দাবি, প্রায় ২ থেকে ৩ মাস বেতন পায়নি ডেঙ্গু কর্মীরা। তাদের বেতন বৃদ্ধি হয়নি, একই রকম বেতন রয়েছে। তাদের বেতন বাড়াতে হবে, সপ্তাহে ২টি করে ছুটি দিতে হবে। এরকম একাধিক দাবি তুলে তারা এদিন ডেপুটেশন প্রদান করেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জিকে। এদিন শ্রমিক সংগঠনের নেতা আশিস দে জানান, পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের সিউড়ি ইউনিটের পক্ষ থেকে ১৩ দফা দাবিপত্র পেশ করা হয়েছিল। সেই ১৩ দফা দাবির মধ্যে ১ নম্বর দাবি হচ্ছে সমস্ত অস্থায়ী কর্মচারীদের গত বছর 10% মাইনে বৃদ্ধি করা হয়েছিল, সেটা 12% চেয়ারম্যান সাহেব করেছেন। যে সমস্ত কর্মচারীদের এখনো পর্যন্ত আইডেন্টি কার্ড ছিল না, তাদের আইডেন্টি কার্ডের ব্যবস্থা করেছেন। ৩ নম্বর দাবি হচ্ছে যে ৪২ জন যে নির্মল সাথী আছে তাদের নিয়োগপত্র দিতে হবে, তাদের নিয়োগপত্র কার্যত মেনে নিয়েছেন। সিউড়ি পৌরসভার নির্মল সাথীদের সোম বুধ শুক্র ৩ দিন সিগনেচারের ব্যবস্থা ছিল, সেটা সোমবার এবং শুক্রবার হবে, বুধবারটা উনি আমাদের দাবি মেনে নিয়েছেন। স্থায়ী অস্থায়ী কর্মচারী মারা গেলে আমরা কবরস্থানে যেতে পাই না, আমরা শ্মশানঘাটে যেতে পাই না, কারণ সিউড়ি পৌরসভা এতদিন পর্যন্ত স্থায়ী অস্থায়ী কর্মচারী মারা গেলে তাদের ছুটির ব্যবস্থা গ্রহণ করেননি। এই চেয়ারম্যান সেটা মেনে নিয়েছেন। কনজারভেন্সি ডিপার্টমেন্টের যারা হাইড্রেনে নেমে কাজ করে তাদের এতদিন হ্যান্ড গ্লাভস বা গামবুট ছিল না, তিনি হ্যান্ড গ্লাভস এবং গামবুট দেবেন। টার্নিং হার্নেসের ৪,০০০ টাকা বেতন পেত, চেয়ারম্যান সাহেব ৫০০ টাকা বাড়িয়েছিল, সেটা উনি মানেন নিয়ে যাবেন। কত টাকা দাবি আছে আপনার? আমাদের ১৩ দফা দাবি আছে। দাবিগুলি কি সব মেনে নিচ্ছেন? ১০ দফা মেনেছেন, ৩ দফা মানেন। বলছি এই গাফিলতিটা কার? দেখুন, সিউড়ি পৌরসভা বোর্ড অফ কাউন্সিলর্স এবং চেয়ারম্যান সাহেব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন প্রত্যেকটা অফিসে ইও এবং এফও নিয়োগ করেছেন সরকারিভাবে। ফিনান্স ম্যাটারটা ইও এবং এফও দেখবেন, এটা কিন্তু চেয়ারম্যান সিভিল মিউনিসিপালিটি ফিনান্সটা দেখেন না। আপনারা জানেন যে চেক সাইন অথরিটি আগে চেয়ারম্যানের ছিল, সেই চেক সাইনিং অথরিটি হচ্ছেন ইও এবং এফও। তাহলে এই এত বড় অপদার্থ ইও এবং এফও ১,৮৫,০০,০০০ টাকা স্থায়ী কর্মচারীদের বাকি আছে। ৫২ জন কর্মচারী মারা গেছেন, তারা ৭,৩০,০০০ টাকা করে এখনো পাননি। ফিনান্সের ম্যাটারটা উনি দেখেন, চেয়ারম্যান দেখেন না, এক্সিকিউটিভ অফিসার দেখেন, ফিনান্স অফিসার দেখেন। আগামী দিনে আমাদের এই গ্র্যাচুইটির টাকা নিয়ে আমরা ফিনান্স অফিসার, এক্সিকিউটিভ অফিসারকে আমরা ঘেরাও করব এবং আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করতে বাধ্য হব। অন্যদিকে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি বলেন, আমাদের যেটা পশ্চিমবঙ্গ ফেডারেশন যে ইউনিয়ন আছে, আমাদের সেই ইউনিয়নের তরফ থেকে কিছু দাবি দেওয়া ছিল, সেটা আলোচনার সাপেক্ষে আমরা কিছুটা আমরা দাবি মানলাম, বাকিটা যেটা পারিনি সেটা বললাম। প্রথম কথা হচ্ছে আমাদের যেটা সিউড়ি পৌরসভার মাইনা আপ টু ডেট আছে আজ অব্দি। ডেঙ্গু যেটা আমাদের বছরে আমাদের গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী বছরে ৭ মাস ডেঙ্গুর লেবাররা কাজ করে, কিন্তু আমরা সিম্পিটাল গ্রাউন্ডে সেটা সারা বছর কাজ করাই। সেরকম আমরা অনুপ্রান্তে যদি করি, ডেঙ্গুদের ক্ষেত্রে ২ মাসের মাইনে যেটা বাকি আছে সেটা যেহেতু ৭ মাসের আমাদের গভর্নমেন্টের গাইডলাইন, আমরা কিন্তু সারা বছর কন্টিনিউ কাজ করি
2 মাসে বাকি আছে, সামনের সপ্তাহে পেয়ে যাবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বীরভূম জেলা বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে কটাক্ষ জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের। ধ্রুব সাহা কি বললেন মঞ্চে সেটা শোনা যাক। এদিন ধ্রুব সাহা তার বক্তব্যে জানান, সামনে দরবার করছি, আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা মনে করলে আজকে ডিএম অফিসের দরজা ভেঙে দিয়ে ডিএম সাহেবের চেয়ারে গিয়ে বসতে পারতাম। ডিএম সাহেব, আপনাকে সজাগ আর সচেতন করার জন্য আমরা আজকের এই কর্মসূচি করছি। নির্মল দা সামনে আসবেন, মঞ্চে আসবেন। মাননীয় প্রাক্তন জেলা সভাপতি নির্মল দা মঞ্চে আসবেন। ডিএম সাহেব, আমরা কিন্তু আজকে আপনাকে সজাগ করার জন্য এখানে এসেছি। কি পেয়েছেন? ওখানে পাশে একটা হজ হাউস বানিয়ে রেখেছেন। ভাইজান ভাবছে মন্ত্র দিয়েছি সিরাই সিরাই রক্ত, আমরা সবাই ভাইজানের ভক্ত। সবাই ভাইজানের ভক্ত হবে না। জেলা পরিষদটাকে চুরি করার আগ্রা বানিয়েছেন ডিএম সাহেব। এই জেলা পরিষদে 16% বকরা নিয়ে শুধুমাত্র মুসলমান কন্ট্রাক্টরদের কাজ দেওয়া হয়, বেছে বেছে হিন্দুদের কাজ দেওয়া হয় না। আর এখানে বীরভূমের আর্থিক ব্যবস্থা এই তৃণমূলের বদান্যতায় বালির ঘাট থেকে পাথরের ডিসিআর সমস্ত কিছু মুসলমানদের হাতে তুলে দেওয়া হয়েছে। এখানকার বীরভূমের হিন্দু এখানে এরা ছাগলের তৃতীয় বাচ্চা তিরিং তিরিং করে নামাবে। কি ভাবছেন? কি ভাবছেন আপনারা? এখনো বীরভূমের 70% মানুষ যারা প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালায়, তারা মরে যায়নি। এই আন্দোলন ঝাঁকি হয়। 1 মাসের মধ্যে জেলা পরিষদ ভাঙচুর করব, কথা দিয়ে গেলাম। বদলে যান ভাইজান, ভাইজান বদলে যান, নাহলে গুটিয়ে দেব। নানুর থেকে ঢুকতে দেব না, নানুরের রাস্তা থেকে ব্যারিকেড করে দেব। গোলাবাজি করবেন, বালির টাকা খাবেন, কন্ট্রাক্টরি টাকা খাবেন, পাথরের টাকা খাবেন। আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো, আপনি যা করবেন তাই শুনবো। চাকরি চুরি করলেন, 1025 জনের চাকরি খেলেন। শিক্ষিত বেকার যুবক, মেধাযুক্ত বেকার যুবক রাজপথে কাঁদছে। তার জন্য আমরা আজকে আন্দোলন করছি। আমি আমাদের কর্মী বন্ধুদের করজোড়ে অনুরোধ করছি, পশ্চিম বাংলার আমাদের মন জুড়ানো বক্তব্য যিনি বলেন, আমাদের নেতা শ্রমিকরা আছেন, আপনারা অনুগ্রহ করে বসে পড়ুন। এই সভা চলবে, এই সভা আমাদের চেতাবনী সভা। আন্দোলন হবে জেলা পরিষদ, 1 মাসের মধ্যে আসবো জবাব চাইতে। খুব মজা পেয়েছেন, এই মজার উত্তর দিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যদিকে ধ্রুব সাহাকে কটাক্ষ করেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। জেলা পরিষদের ইট না সরাতে পারলে ক্ষমতা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দেন। জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান,
রাজনীতি তার নেশা, পেশা নয়। এদিন তিনি আরও জানান, গতকাল বীরভূম জেলা প্রশাসনিক দপ্তরের সামনে ডেপুটেশন দিয়েছিল বিজেপির কিছু নেতা। সেখানে বিজেপির কোনো এক নেতা বলবো না, দালাল, কারণ দালালি করাটাই ওনার স্বভাব, ওনার পেশা, ওনার অভ্যাস। দালালি করে উনি জীবিকা নির্বাহ করেন। কয়েক বছর আগে ওনার শুধু একটা পুরাতন ট্র্যাক্টর ছিল, সেই ট্র্যাক্টর থেকে জীবিকা নির্বাহ করতেন। আর মাত্র কয়েক বছরের মধ্যেই ওনার স্করপিও গাড়ি কোথা থেকে এলো, কীভাবে এলো, কে দিচ্ছে, সবটাই বীরভূম জেলার মানুষ জানে। যাক, সে প্রসঙ্গ নিয়ে কথা বলছি না। উনি নাকি বলেছেন বীরভূম জেলা পরিষদের অফিস ভেঙে গুড়িয়ে দেবেন। এটা আমার বাবার সম্পত্তি, এটা সরকারি সম্পত্তি, সরকারি প্রপার্টি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 16 আগস্ট 2023 সালে আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্পদে মানুষকে নিয়ে চলার বার্তা দিয়েছেন। সমস্ত সম্পদে মানুষের উন্নয়নের কথা বলেছেন। আমি সেটাই করে থাকি, সততা এবং নিষ্ঠার সঙ্গে আমি সে দায়িত্ব পালন করে থাকি। আপনি বলেছেন 1 মাসের মধ্যে জেলা পরিষদ অফিস আপনি ভাঙিয়ে গুড়িয়ে দেবেন। আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। 1 মাস নয়, 16/8/2023 আমি বসেছি। 2 বছর হতে চললো, এখনও 3 বছর বাকি আছে। একদিন জেলা পরিষদ অফিসে পা দিয়ে দেখাবেন, শুধু পা দিয়ে দেখান, একটা ইট সরিয়ে দেখান, তবেই বলবো আপনি বাপের বেটা। না হলে সময়ই কথা বলবো। আপনি বলেছেন নানুর বিধানসভায় নাকি ব্যারিকেড করবেন। আপনার আন্দাজ আছে নানুর বিধানসভার জনসংখ্যা কত, ভোটার কত? 2,74,769 জন ভোটার আছে। আরে নানুর বিধানসভা ছেড়ে দিলাম, নানুর ব্লকে আসুন। নানুর ব্লকে 11টা গ্রাম পঞ্চায়েতে 1,76,629 জন ভোটার আছে। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, যদি মানুষের বাচ্চা হন আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন। নানুর বিধানসভার বুকে, নানুরের বুকে 5,000 বিজেপি সমর্থক নিয়ে একটা জনসভা করে দেখান, মানব আমি রাজনীতি করেন। না হলে মানুষের বাচ্চা আপনাকে বলবো না, কুকুরের বাচ্চা বলবো। কুকুরের বাচ্চার মতো, কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেড়াবেন, কাজের কাজ কিচ্ছু হবে না। 2026 নির্বাচন আসছে, আপনারা একটা সিট পেয়েছেন। এই ধরনের মন্তব্য করার জন্য মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে, বামফ্রন্টকে আপনাদেরকেও করবে। বীরভূম জেলার দুবরাজপুরে যে আসনটা পেয়েছেন, দেখা সেখানেই হবে। 24 নির্বাচনে দেখিয়ে দিয়েছি, 23 নির্বাচনে দেখিয়ে দিয়েছি, 0 করে দিয়েছি। 26 নির্বাচনে জামানা জব্দ করে ছাড়বো। বীরভূমে 11 তৃণমূল কংগ্রেস পাবো। আপনার জানা আছে রাজনীতি করাটা আমার নেশা, এটা আমার পেশা নয়। পেশা হিসেবে নিইনি, নেওয়ার প্রয়োজন নেই, নেবও না। কারণ আমি চাই মানুষের ভালো, মানুষের কাজ করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই দায়িত্ব আমাকে দিয়েছেন। আমার বাবা আমাকে যে প্রপার্টি দিয়ে গেছে, ডাল ভাত খাওয়ার জন্য সেটা যথেষ্ট। আপনার মতো দামি গাড়ি চড়ার প্রয়োজন নেই, আপনার মতো 5টা বাড়ি করার প্রয়োজন নেই, আপনার মতো 10,000 টাকা দামের পাঞ্জাবি পরার প্রয়োজন নেই। আমি সাদা মাটা থাকি, আমার সাদা জামাতে দাগ লাগেনি, লাগতে দেবও না। আমি 2 নম্বরই করি না, করতেও দেবও না। আমি খাই না, খেতে দেবও না। কাজী আমিদুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে।
মণি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। মাধ্যমিকে রাজ্যে নবম স্থান অধিকারিণী বীরভূম জেলার দুবরাজপুরের দিশা ঘোষকে সংবর্ধনা জানালো দুবরাজপুর থানার পুলিশ ও রাজ্য যুব তৃণমূলের সম্পাদক। দুবরাজপুর থানার ওসি মনোজ সিং পুষ্পস্তবক ও মিষ্টি উপহার দেন দিশাকে এবং তার আগামী দিনের সাফল্য কামনা করেন। পাশাপাশি রাজ্য যুব তৃণমূলের সম্পাদক দেবব্রত সাহা দিশাকে উত্তরীয় পুষ্পস্তবক, মিষ্টি ও পেন উপহার দেন। আগামী দিনে এই পেন কথা বলবে তোমাকে, বন্দুকের থেকেও খতরনাক, দিশাকে শুভেচ্ছা জানানোর সময় বললেন রাজ্য যুব তৃণমূলের সম্পাদক দেবব্রত সাহা। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য। রাজ্য যুব তৃণমূলের সম্পাদক দেবব্রত সাহা জানান, একবারে একজন কলেজ অধ্যাপক হিসাবে এসেছি এবং দিশাকে শুভেচ্ছা জানিয়ে গেলাম। এটাই শেষ নয়, এটা তার প্রথম হার্ডেল। আগামী দিনে আরও 2 বছর পর আবার যেন এই বাড়িতে আসতে পারি সেইটা জানিয়ে গেলাম। এই বাড়িতে যেন আবার 2 বছর পর আসতে পারি, ও যেন আবার ভালো রেজাল্ট করে। আগামী দিনে ডাক্তার হওয়ার স্বপ্ন ওর জন্য বাস্তবায়ন। সঙ্গে কথা বললাম যে ওর সাবজেক্ট যেগুলো ভালো লাগে সেগুলো করছে, কেমিস্ট্রি, ফিজিক্স এবং বায়োসায়েন্সটা একটু ভালো করে নজর দিতে হবে, যাতে করে আগামী দিনে যদি মেডিকেল সায়েন্স পেতে হয় এই 3টে সাবজেক্টকে একটু জোর দিয়ে পড়াশুনো করে। ও অবশ্যই খুব সিরিয়াস, পড়াশুনো কীভাবে করতে হয় সেটা জানে এবং আগামী 2 বছর নিশ্চিত ওর লক্ষ্যেও পৌঁছাবে। আশীর্বাদ রইল আগামী দিনে ভবিষ্যতে ও ডাক্তার হোক, ভালো ডাক্তার হোক, সমাজের জন্য কাজকর্ম করুক, আমরা এই আশায় থাকি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। রাজ্যের মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে মাত্র 11 বছর বয়সে হিউম্যান ম্যানেজমেন্ট রেস্কিউ সিস্টেম বানিয়ে তাক লাগালো বীরভূম জেলা লাভপুরের বিডিও অফিস পাড়ার 6ষ্ঠ শ্রেণীর ছাত্র অনুরাগ মজুমদার। বিভিন্ন সার্কিট ও কোডিংয়ের মাধ্যমে মহিলাদের সুরক্ষা সিস্টেম বানিয়ে ফেলল 6ষ্ঠ শ্রেণীর ছাত্র অনুরাগ মজুমদার। এই ডিভাইসটি দুটি আইওটি ডিভাইস ও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই সিস্টেমটি কার্যকারিতা হয়, যেখানে লোকাল থানায় একটি ডিভাইস ও মহিলাদের কাছে একটি ডিভাইস রেখে পুরো সিস্টেমটি কাজ করে। মহিলারা কোনো সময় নিরাপত্তাহীনতা বোধ করলে সেই সময় আরএল ডিভাইসের সুইচ টিপে দিলেই লোকেশন সহ লোকাল থানায় সেই নোটিফিকেশন পৌঁছে যাবে, আর তাতেই পুলিশ জানতে পারবে কোন মহিলা কোথায় অসুরক্ষিত রয়েছে। তারপর পুলিশ গিয়ে সেই মহিলাকে উদ্ধার করবে। মাত্র 11 বছর বয়সে অনুরাগ আরএল বা হিউম্যান ম্যানেজমেন্ট রেস্কিউ সিস্টেম বানিয়ে দ্য টেলিগ্রাফের অন্তর্গত এডুগ্রাফ আন্ডার 18 অ্যাওয়ার্ড পান অনুরাগ মজুমদার। পাশাপাশি এই সিস্টেম ছাড়াও 11 বছর বয়সে বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করেছেন অনুরাগ। পাশাপাশি প্রায় 3 বছর পার্টিকেল ফিজিক্স নিয়ে ফ্লিপ চার্ট বানিয়েছিলেন, যেগুলি দিয়ে পৃথিবী তৈরি হয়েছে। সেই ফ্লিপ চার্ট বানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শংসাপত্র পাঠিয়েছেন। আর ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রির অঙ্কের প্রতি আগ্রহী। বর্তমানে বীরভূমের লাভপুরের পশ্চিম কাদিপুর জুনিয়র হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। দীর্ঘদিন ধরে লাভপুরে বসবাস করেন। এদিন লাভপুর ব্লক প্রশাসনের ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার উদ্যোগে অনুরাগ মজুমদারকে সংবর্ধনা ও আর্থিক সাহায্য দিয়ে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। এদিন 6ষ্ঠ শ্রেণীর ছাত্র অনুরাগ মজুমদার জানায়, তো there are 2 types of IoT device, mobile application, 2 types of mobile application and 1 web application. The 2 IoT devices are RL device
and the RL alert box. Every police station has the RL alert box, and every victim will have the RL device. There are two mobile applications, the RL Rakshak mobile app and the Rutvilabhya mobile app. The Rutvilabhya mobile app is optional and is used to gather information about the victim. The victim can give their information in there, and the RL Rakshak mobile app is used by the security personnel to rescue the victim. The web application is the brain of the system and manages the victim's police station of information and etc. So if someone is in danger, they can give their information in the Rutvilabhya mobile app. But if they're in danger, they can also press the RL device. The Rutvilabhya mobile app is optional, so it could be the emergency information can be given at home also, and when she presses the emergency button of the RL device, her current location and the subsequent locations will be sent to the RL web application. Now this RL web application will decide which police station she is under and send an alert message to that police station specific alert box. Every police station has their own alert box. So someone is located in Labpur but is now in danger at Ahmedpur. Then Labpur police station will not know, but Ahmedpur police station will know that someone is in danger. Then after the alert box makes an alert sound, the police can view the location of the person in danger and assign a security personnel to rescue him or her. They can also view which path, which route they have taken, and after they assign, they can phone and call the security personnel to share their location data, and then the security personnel will open their RL Rakshak mobile app. The RL Rakshak mobile app displays the current location of the victim and the route they have taken, and also displays their current location. Then the current location is also sent to the RL web application, allowing a real-time view of the rescue operation. This is how it works, and after the rescue operation is successful, the police station can click rescue. Wow, good. পাশাপাশি লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা বলেন, আপনারা জানেন যে অনুরাগ মজুমদার ডাকনাম ইমন একটি বিস্ময় বালক এবং আমাদের লাভপুরের পশ্চিম কাদিপুর জুনিয়র হাই স্কুলে সে পড়াশোনা করে ক্লাস 6-এ। সম্প্রতি ইস্টার্ন ইন্ডিয়াতে 18 বছরের নিচে 18 জন বালককে তারা বালক বালিকা বা স্টুডেন্টসদেরকে তারা চয়েস করেছিলেন থ্রু এক্সাম। 4500 ছেলে মেয়ে অনলাইনে পার্টিসিপেট করেছিলেন এবং তার মধ্যে 50 জন, তারপরে সেটাকে আবার 50 জন থেকে 18 জনকে বিভিন্ন ফিল্ডে তারা বেছে নিয়েছিলেন বা তারা প্রতিযোগিতাতে এই ছেলের মেয়েরা তারা পাস করেছিলেন এবং কলকাতার একটি স্বনামধন্য অডিটোরিয়ামে তাদেরকে প্রাইজ দেওয়া হয়েছে এবং ও ইনোভেটর হিসেবে, চাইল্ড ইনোভেটর হিসেবে ও সেখানে প্রাইজ পেয়েছে। এবং এছাড়াও এশিয়াটিক সোসাইটি আমাদের কলকাতার একটি, জানেন আপনারা, অত্যন্ত একটি নামী সংস্থা, সেখানেও ও একটা ওয়ার্কশপে খুব ভালো রেজাল্ট করেছে। এবং 2026 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ইউকে মানে লন্ডনে তারা ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবী জুড়ে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, আমাদের ক্লাস 10 স্ট্যান্ডার্ডের এক্সাম তারা করেন। সেখানে ও ক্লাস 6-এর ছাত্র
মাত্র 11 বছর বয়স, কিন্তু ও তাতে নিজেকে এনরোল করেছে এবং 2026 সালে ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের যে মাধ্যমিক স্ট্যান্ডার্ড যে এক্সাম তাতে ও পার্টিসিপেট করছে। আমাদের শুভেচ্ছা, এবং আজকে ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওকে সম্বর্ধনা দেওয়া হলো। আমার সাথে বিডিও সাহেব, সভাপতি পঞ্চায়েত সমিতি, সহসভাপতি, ওসি সাহেব, মান্নান সাহেব, সবাই আমাদের এখানকার যারা জনপ্রতিনিধি আছেন, কর্মাধ্যক্ষরা রয়েছেন, সকলে আমরা ছিলাম এবং আমাদের ব্লক প্রশাসনের সকল আধিকারিকরা ছিলেন। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের, আনন্দের। ও আমাদের লাভপুরের গর্ব, আমাদের রাজ্যের গর্ব, আমাদের দেশের গর্ব। এবং ওর এই সাফল্যের পেছনে আমাদের জেলা প্রশাসনের ডিএম সাহেব, এডিএম সাহেবরা, আমাদের পুলিশ প্রশাসন এবং অবশ্যই রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সব রকম ভালো কাজের সঙ্গে তিনি সবসময় উৎসাহিত করেন, অনুপ্রেরণা দেন। তাই এই বিস্ময় বালক সম্পর্কে যখন প্রয়োজন হবে তার কাছেও আমরা আমাদের কথা জানাবো, এবং জেলা প্রশাসন থেকে এখনই যত রকম সহযোগিতা করা সবই করা হচ্ছে, আগামী দিনেও করব। অন্যদিকে অনুরাগ মজুমদারের বাবা জানান, অনুরাগ মজুমদারের এই বিস্ময়কর বালক হিসাবে গড়ে ওঠার পর বাবা হিসাবে আপনি কেমন অনুভূতি করবেন? ভালো তো লাগেই, খুব ভালো লাগে, কিন্তু গ্রামে বসবাস করে, সব কিছু সুযোগ সুবিধা নাই, তাই নিয়ে একটু চিন্তাও লাগে। তবে হ্যাঁ, প্রতিকূলতার মধ্যে বড় হলে শক্তিশালী হবে। আপাতত যেভাবে ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন, এমএলএ থেকে শুরু করে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সেই জায়গায় কি বলবেন? মানে কি বলবো, মানে খুব ভালো লাগে। যেমন করে মানে আমাদের যে বিধায়ক সাহেব রানাদাই বলবো আর কি, খুব কাছের মানুষ হয়ে গেছেন। আমার ছেলে জেঠু বলে, বিভিন্ন সময় তাকে ডেকে পাঠানো, তার সম্বন্ধে খবরাখবর ফোনে নেওয়া। এত বড় একজন ব্যক্তিত্ব আমাদের মতো সাধারণ মানুষের মানে সবসময় টাচে থাকেন। মানে কি মানে ভাষায় বলে বোঝাতে পারবো না ব্যাপারটা। জানা যায় প্রধানমন্ত্রী দপ্তর থেকেও মানে আপনার ছেলের কাছে চিঠি এসেছিল। হ্যাঁ, ও একটা অ্যাপ্লিকেশন করেছে যে কাট হবে। হ্যাঁ, ও আজ থেকে 2-3 বছর আগে ও ফিজিক্সের পার্টিকেলগুলোকে নিয়ে খুব গভীর গবেষণা করছিল। তো সেটার উপর একটা ও ফ্লিপ চার্ট বানায়। সেই ফ্লিপ চার্টটা ও রূপ দেয় শিবলিঙ্গ হিসাবে, কারণ ওর মধ্যে যে চেতনা আছে সেই চেতনা থেকেই বলে যে এই পার্টিকেলগুলো দিতে যে বাবা সব গোটা পৃথিবী তৈরি হয়েছে, আর পৃথিবীর অধীশ্বর শিব, তো একটা বানায়। তো সেটা ফ্লিপ বুকের মতো। তো সেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা প্রশংসিত হয় এবং তিনি তাকে ওর জন্য একটি শংসাপত্রও পাঠিয়েছে, যেখানে উনি বলেছেন যে বিজ্ঞান আর আধ্যাত্মিকতার একটা মেলবন্ধন হচ্ছে এই কাজটি। আপনার নাম? আমার নাম মুক্তিশ্বর মজুমদার, লাভপুর নিবাস। অপরদিকে পশ্চিম কাদিপুর জুনিয়র হাই স্কুলের শিক্ষক বলেন, অনুরাগ বর্তমানে আমার পশ্চিম কাদিপুর জুনিয়র হাই স্কুলের ক্লাস 6-এর ছাত্র, কিন্তু আইকিউ অর্থাৎ মেন্টাল এজ যেটা বলি আমরা, সেই আইকিউটা ওর অনেক হাই। মানে আমি ওর সাথে কথাবার্তা বলে বা ক্লাসে তো বাকিদের থেকে অনেকটা এগিয়ে গিয়ে আছে ও। অ্যাকচুয়ালি এগুলোকে আমরা গড গিফটেড চাইল্ড বলি, এবং বিস্ময় বালক যেটা বলছি সত্যিই তাই। ও লাভপুরের বুকে বিস্ময় বালক এবং ও ক্লাসের অন্যান্যদের থেকে অনেক এগিয়ে। ও এখন পিরিয়ডিক টেবিল নিয়ে কাজ করছে। তারপর আপনারা জানেন যে ওমেন সিকিউরিটি সিস্টেম ও তৈরি করেছিল লাভপুরে। বিভিন্ন সময়ে যদি কেউ কোনো বিপদে পড়ে তাহলে সে একটা অ্যালার্ম বাজবে, যেটা আমাদের থানাতে বা কনসার্ন এরিয়ার যে থানা সেখানে পৌঁছে যাবে। এই ধরনের বিভিন্ন রকম কাজকর্ম করে যাচ্ছে। অনুরাগ এগিয়ে চলেছে এবং ওর সঙ্গে আমরা সবাই আছি। এবং আজকে অনুরাগকে আমাদের লাভপুর বিডিও স্যারের তত্ত্বাবধানে এমএলএ স্যারের নির্দেশ মতো এখানে এমএলএ স্যারের উপস্থিতিতে তাকে সম্মানিত করা হয়েছে, সম্মাননা জ্ঞাপন করা হয়েছে। সেখানে আমরাও ইনভাইটেড ছিলাম, আমরা এখানে আজ উপস্থিত হয়েছিলাম সেজন্যই। আপনার স্কুলের ছাত্র, ক্লাস 6-এর ছাত্র, যেখানে ক্লাস 12 এবং গ্র্যাজুয়েশনের ছেলেদের সাথে মানে একটা টেক্কা দেওয়ার একটা ব্যাপার রয়েছে সায়েন্স ডিপার্টমেন্টে, সেই হিসেবে আপনি কী বলবেন? সেই হিসেবে সত্যি খুব ভালো লাগে একটা সরকারি স্কুল থেকে একটা এরকম ছেলে, এবং বিশেষ করে জুনিয়র হাই স্কুল এখন আমার,
সেখান থেকে একটা ছেলে এভাবে অনেকটা এগিয়ে যাচ্ছে, সেটা ভালো লাগে। এবং আমিও নিজে পার্সোনালি সায়েন্সের টিচার, তাই সেই হিসেবে ওকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে গাইডও করতে পারি এবং ও আরও যেন এগিয়ে যায়। এবং তার সাথে ওর ইন্টারেস্ট হচ্ছে, মানে আমরা সায়েন্সের সাথে ওর ইন্টারেস্ট, বর্তমানে অনলাইনের যুগ, সেহেতু ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে পাইথন এবং পিএইচপি কাজের উপর ইন্টারেস্ট। এবং আমারও ভাগ্যচক্রেই বলতে পারেন, বা আমার সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স, এবং আমারও ওইটা রিলেটেডই এবার একটু আধটু ওকে সাহায্য করতে পারি। একটু আধটু বলছে এই কারণেই, কারণ ও সত্যি করেই জিনিয়াস বয়, এবং ও অনেক কিছু এখন থেকে ওর মধ্যে এত কোয়ারিজ আছে, ও রাস্তায় হাঁটতে হাঁটতে কোয়ারি করে যে স্কুলের নামটা এই কেন, এটা কেন হয়েছে, ক্লাস 6কে ভিআই কেন লিখছি, কেন রোমান হরফ ইউজ করি, মানে এই ধরনের বিভিন্ন ধরনের মাথার মধ্যে, মানে আমরা যেমন খুব উঁচু মাপের লোকদের সাথে আমরা খুব সাধারণ মাপের মানুষ, এবার যারা হাই আইকিউ লেভেল হয় তাদের মধ্যে ওই রকম ধরনের চিন্তাভাবনা থাকে, সেরকম ধরনের চিন্তাভাবনা ছেলেও, এবং খুব সত্যিই বিস্ময়। আপনার নাম পরিচয়? চন্দ্রদেব পাল, পশ্চিম কাদিপুর জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লাভপুর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। জীবনের প্রথম বড় পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে গতকাল শুক্রবার 2রা মে। সেই মাধ্যমিক 2025 পরীক্ষা এবছর বীরভূমের দুবরাজপুর ব্লকের গোহালিরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের ছাত্র, তাঁতিপাড়া হাটতলা গ্রামের বাসিন্দা প্রদ্যোৎ দে 685 নম্বর পেয়ে সকলের নজর কেড়েছে এবং তাঁতিপাড়া নবকিশোর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিকের রেকর্ডে সর্বোচ্চ নাম্বার পেয়েছে। যদিও শুধুমাত্র 1 নাম্বার কম পাওয়ার জন্য রাজ্যের মেধা তালিকায় সে 1 থেকে 10-এর মধ্যে আসতে পারেনি। এই আফসোস তার মনকে কিছুটা হলেও আনন্দের মাঝে বিষণ্ণ করে তুলেছে। তবে সে আশাবাদী, স্ক্রুটিনি করলে নাম্বার বাড়বে এবং রাজ্যের মেধা তালিকায় 10 নম্বরের মধ্যে সে আসবেই। প্রদ্যোৎ দে ছোট থেকেই মেধাবী ছাত্র। তার স্বপ্ন ভবিষ্যতে সে মহাকাশের জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে এবং একজন মহাকাশের জ্যোতির্বিজ্ঞানী হবে। প্রদ্যোৎ দে জানায় তার প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং প্রিয় খেলা ক্রিকেট। প্রদ্যোৎ স্কুল ও টিউশন পড়ার সাথে সাথে বাড়িতে শুধুমাত্র 5 ঘন্টা পড়াশোনা করত। সে রাত জেগে পড়তেই ভালোবাসে। প্রদ্যোতের বাবা তন্ময় দে দুবরাজপুর টাউন লাইব্রেরিতে কর্মরত এবং মা ক্ষমা দে একজন গৃহবধূ। এদিন প্রদ্যোৎ দে জানায়, আমার নাম প্রদ্যোৎ দে। আমি বীরভূমের দুবরাজপুর ব্লকের তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনের ছাত্র। 2025 সালে আমি মাধ্যমিক দিয়েছি এবং আমার প্রাপ্ত নম্বর 685। আমার প্রাপ্ত নম্বর 685। যাই হোক, আমি খুব আশাবাদী ছিলাম 1 থেকে 10-এর মধ্যে স্ট্যান্ড করতে পারবো, কিন্তু 1 নম্বরের জন্য সেটা হয়ে ওঠেনি। তবু বাড়িতে সকলেই অনেকে খুশি। আমার শিক্ষকেরা, আমার গুরুজনেরা সকলেই আমার উপর অনেক ভরসা রাখেন। আমি তাদের শুভেচ্ছা বার্তা পেয়েছি। সেরকমভাবে কোনো দিন পড়িনি যে আজকে এত ঘন্টা পড়তে হবে। তবে যদি একটা রাফ হিসেব দেখা যায়, স্কুল এবং টিউশন এগুলো বাদ দিয়ে সেলফ স্টাডি মোটামুটি 4 থেকে 5 ঘন্টা পড়তাম। স্বপ্ন আপাতত আমার লক্ষ্য এই যে আমি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট হতে চাই, জ্যোতির্বিজ্ঞানী।
প্রিয় শখ হচ্ছে আমার বই পড়তে খুব ভালো লাগে, গল্পের বই পড়তে আমার খুবই ভালো লাগে। এছাড়াও আমার মহাকাশের জিনিসগুলো নিয়ে খুব কিউরিওসিটি, সেগুলো নিয়ে আমি জানতে খুবই আমি টাইম স্পেন্ড করি অ্যাকচুয়ালি। আমি রাতের আকাশে তারা দেখতে খুব ভালোবাসি। আমার এই বছর মাধ্যমিকে 10th র্যাঙ্ক হয়নি, 1 নম্বর কম হয়েছে, কিন্তু আমি দৃঢ় আশাবাদী যে আমি সেরকম পরীক্ষা দিয়ে এসেছি, খাতায় সেরকমই লিখেছি। তো আমি যাই হোক রিভিউয়ের দিকে যাব, যাতে আমার নাম্বারটা কিছুটা বাড়ে। আমি মোটামুটি অনেক লেখকেরই বই পড়ি, তার মধ্যে সবচেয়ে ভালো লাগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলো। আর খেলাধুলার দিক থেকে ক্রিকেট খুব ভালো লাগে। দিনে সেরকম কোনো বাধা ধরা ছিল না যে এত ঘন্টায় পড়তে হবে, তবে রাফলি হিসেব করলে যদি দেখা যায় 4 থেকে 5 ঘন্টা সেলফ স্টাডি করতাম। আমার এই সাফল্যের পেছনে আমার মা বাবা, আমার বাড়ির সকলের অবদান অনেক বেশি। এছাড়াও আমার স্কুলের শিক্ষক, আমার গৃহশিক্ষক, এছাড়াও সকল গুরুজনরা যারা আমার উপর ভরসা করেছেন, আমার উপর আশীর্বাদ বর্ষণ করেছেন। আমার যে ভাই বোনেরা আছে যারা আগামী বছরগুলিতে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা। আমি চাইব তারা যেন আরও ভালো ফল করে দেশের এবং দশের সেবায় নিজেদের নিয়োজিত করে মানবজাতির তারা প্রতীক হয়ে ওঠে। প্রদ্যুৎ দে। অন্যদিকে তাঁতিপাড়া নবকিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বলেন, হ্যাঁ, আমাদের বিদ্যালয়ের ছাত্র প্রদ্যুৎ দে এই বছর মাধ্যমিক পরীক্ষায় 685 নম্বর পেয়েছে। এতে আমরা খুব খুশি, কিন্তু একটা আফসোস থেকে গেল, 1 নম্বরের জন্য সে আমাদের রাজ্যের যে প্রথম 10 জন অর্থাৎ মেধা তালিকায় সেটা স্থান পেল না। 1 নম্বরের জন্য আমাদের আফসোসটা থেকে গেল। আমরা প্রত্যাশা করেছিলাম যে প্রদ্যুৎ দে মেধা তালিকায় থাকবে, তথাপি একথা বলা যায় যে সমমানেরই ছাত্র, 1-2 নম্বরের তফাতের জন্য কোনো ব্যাপার নেই। এটা একদম সেম কোয়ালিটি, অন্ততপক্ষে 1 থেকে 20 পর্যন্ত প্রায় সমমানের ছাত্রই বলা যায়। তো প্রদ্যুৎ আগামী দিনে আরও অনেক এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। আজ শনিবার 3রা মে বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া হাটতলায় সমস্ত ধর্মীয় রীতি ও আচার মেনে স্থাপন করা হয় মনস্কামনা মন্দিরে, যে মন্দিরে শিবলিঙ্গ এবং রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করা হয়েছে। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন তাঁতিপাড়ার বাসিন্দা, বর্তমানে সিউড়ি নিবাসী অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ দত্ত ও সহধর্মিণী শোভা দত্ত। ইনি পেশায় রেল বিভাগের কর্মরত। এই মন্দিরের নাম মনস্কামনা মন্দির করা হয়েছে, যাতে এই মন্দিরে এসে ভক্তরা তাদের মনস্কামনা ভগবানকে জানাতে পারেন।
অন্যদিকে রবীন্দ্রনাথ দত্তের মা এবং শোভা দত্তের প্রয়াত শাশুড়ির দীর্ঘ জীবনে মনের ইচ্ছা ছিল এরকম একটি মন্দির স্থাপন করার। সোমনাথের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।